কাজের সন্ধানে বেরিয়েছিল বাড়ি থেকে বেপরোয়া বাসের নিচে পিষ্ট হয়ে বগুড়ায় প্রাণ গেল 7 জনের, আহত অন্তত 15। পালিয়েছে চালক। প্রতিবাদে সড়ক অবরোধ এলাকাবাসীর। ফুটপাতের গণ্ডি পেরিয়ে মূল সড়কে অস্থায়ী দোকানপাটের থাবা। অনেক গুরুত্বপূর্ণ রাস্তার অর্ধেকই বেদখল। চলাচলের পথ সংকুচিত হওয়ায় বাড়ছে যানজটের ভোগান্তি। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে আগ্রহী নয় জামাত। সনদ বাস্তবায়ন না করায় সরকারের কর্তৃত্ববাদী হয়ে ওঠার অভিযোগ। শিক্ষাঙ্গনের সংঘাতে ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা। বিশেষ জ্যাকেটে ঢাকায় ফেন্সিডিল আনতে গিয়ে আটক 4। গাজীপুরে পুলিশের হাতে 49 জনের নাম নিরপেক্ষভাবে তালিকা করে অভিযান। কক্সবাজারে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং হরমুজ প্রণালী চালু করতে চুক্তি চূড়ান্তের পথে ইরান ওমান। 60 দিনের জন্য জলপথ খুলতে প্রাথমিক সমঝোতায় দুদেশ। ইরানের বিরুদ্ধে সমুদ্র অবরোধ জোরদার যুক্তরাষ্ট্রের। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ল বাস। ঘটনাস্থলেই প্রাণ গেল 7 পথচারীর। আহত হয়েছেন অন্তত 15 জন। দুর্ঘটনার পরই পালিয়েছে চালক। পুলিশ জানায় ভোর 5:30টার দিকে বগুড়া নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কি বান্থা এলাকায় ঢাকা থেকে নওগাঁ যাওয়ার পথে শাহ ফতে আলী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান পাশের দিকে একটি বৈদ্যুতিক পিলারে ধাক্কা দেয়। সেখানে কাজের সন্ধানে অপেক্ষা করা শ্রমিকরা চাপা পড়লে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহত হন অন্তত 18 জন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও 3 জন মারা যান। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে বগুড়া সদরের এরুলিয়ায় আজ ভোর 5টার দিকে শাহ ফতে আলী বাস যেটি ঢাকা থেকে নওগাঁ দিকে যাচ্ছিল, সেই বাসটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই মহাসড়কের পাশে অবস্থানরত যারা দিনমজুর রয়েছেন, যারা আসলে ধান কাটার শ্রমিক হিসেবে এই এলাকায় কাজ করে থাকেন, তাদেরকে কিন্তু চাপা দিলে ঘটনাস্থলেই 3 জন নিহত হয় এবং পরবর্তীতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পর্যায়ক্রমে আরও 4 জন নিহত হয়। অর্থাৎ এখন পর্যন্ত এই দুর্ঘটনায় মোট 7 জন নিহতের খবর আমরা নিশ্চিত হতে পেরেছি। এছাড়াও প্রায় 18 জন এখনো বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বেশি হয়। তাদেরকে কিন্তু ইতিমধ্যেই ঢাকায় হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনার পরেই আসলে ভোর 6টা থেকে এখন পর্যন্ত বেলা 10টা অর্থাৎ 4 ঘন্টা যাবত এই যে আঞ্চলিক মহাসড়কটি সেটি কিন্তু অবরোধ হয়ে আছে। এতে করে কিন্তু আসলে মহাসড়কের দুই পাশে প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটে শত শত যানবাহন কিন্তু আটকা পড়ে আছে এবং স্থানীয়দের যেটি দাবি, যে জন্য আসলে তারা বিক্ষুব্ধ হয়েছেন, এই যে মহাসড়কের যে সদরের এরুলিয়া বাজার এলাকাটি, এখানে কিন্তু প্রাথমিক বিদ্যালয় সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা আছে। এরপরেও এখানে কোনো স্পিড ব্রেকার না থাকায় আসলে প্রতিনিয়ত এখানে বড় বড় দুর্ঘটনা ঘটছে, যাতে প্রাণহানি এবং হতাহত বাড়ছে। এতে করে কিন্তু আসলে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়েছেন এবং তারা দ্রুত সময়ের মধ্যে এখানে স্পিড ব্রেকার দেওয়ার দাবি নিয়ে কিন্তু আসলে এখানে মহাসড়কটা অবরোধ করে রেখেছেন এবং প্রশাসনের পক্ষ থেকে বারবার স্থানীয়দের সঙ্গে কথা বলা হচ্ছে, তবে তারা কিন্তু তাদের দাবি এতে কিন্তু এখন পর্যন্ত অনড় রয়েছেন। এবং যেই 7 জন নিহত হয়েছেন, এই 7 জনের মধ্যে কিন্তু বগুড়ার একজন রয়েছেন, গাইবান্ধার রয়েছেন এবং জয়পুরহাট জেলার বাসিন্দা রয়েছেন এবং বাকি এখনো 3 জনের পরিচয় কিন্তু নিশ্চিত হওয়া যায়নি। যেই নিহতরা রয়েছেন তাদের মরদেহ সদরের, যিনি বগুড়া সদরের ফাফর ইউনিয়নের বাসিন্দা, তার মরদেহ কিন্তু হস্তান্তর করা হয়েছে এবং বাকি যে মরদেহ বগুড়া মেডিকেলে রয়েছে বা অন্যান্য জায়গায় রয়েছে, সেই মরদেহগুলো কিন্তু আসলে হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং এই এখন পর্যন্ত যে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে আছে এবং বগুড়ায় যে 7 জন নিহতের ঘটনা রয়েছে, এই নিয়ে এখন পর্যন্ত আবার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। ফুটপাত দখলের চিত্র রাজধানীতে নতুন কিছু নয়, তবে এখন আর ফুটপাত নয়, দখলের শিকার মূল সড়কের অর্ধেকই। কোথাও অস্থায়ী দোকান, কোথাও রিক্সা গ্যারেজ, কোথাও আবার পরিবহনের স্ট্যান্ড। এতে সড়ক সংকুচিত হয়ে রাজধানীতে বেড়েই চলেছে যানজটের ভোগান্তি। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি ও অর্থের অপচয়। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যা সমাধানে শুধু উচ্ছেদ নয়, প্রয়োজন সমন্বিত পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সমাধান। রিমু সিদ্দিকের রিপোর্ট। 30 ফুট
প্রশস্ত এই সড়কের প্রায় 15 ফুটেই দখল হয়ে গেছে। রাজধানী ফুটপাত হারিয়েছে অনেক আগেই, এখন দখল হয়ে যাচ্ছে মূল সড়কের বড় অংশ। মূল সড়কের কোথাও অস্থায়ী দোকান, কোথাও রিকশার গ্যারেজ, কোথাও আবার পরিবহনের স্ট্যান্ড ও অবৈধ পার্কিং। সড়ক দখলের আরেক বাস্তবতা যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখা, ফলে সংকুচিত হচ্ছে যান চলাচলের পথ। ফুটপাতের গণ্ডি পেরিয়ে এখন অবৈধ দখলের থাবা পড়েছে মূল সড়কে। দখল হয়ে যাচ্ছে মূল সড়কের অর্ধেকেই। সরকার যদি একটা নির্ধারিত জায়গা করে দেয় তাহলে সব আকারে এনে দেয়, ওকার কাট করে দেওয়া হবে বলছিল, এখন পর্যন্ত ওটা কার্যকারিতা আসেনি। ফার্মগেট, মোহাম্মদপুর, মিরপুর, মহাখালী, গুলিস্তান, মতিঝিল সহ রাজধানীর বিভিন্ন জনগুরুত্বপূর্ণ এলাকার চিত্র প্রায় একই। বাড়ছে যানজট, চরম মাত্রায় পৌঁছাচ্ছে ভোগান্তি, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে জ্বালানি ও অর্থের অপচয়। রাস্তার মধ্যে যদি বাসের পার্কিং থাকে, বিভিন্ন মোটরসাইকেলের পার্কিং থাকে, তাহলে কিন্তু জ্যাম লেগেই থাকবে। 3 লাইন 4 লাইন করে বাসটি রেখে দেয়, রেখে দেওয়ার পরে গাড়িগুলো যেতে পারে না। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের গবেষণা বলছে, ঢাকার যানজটে বছরে প্রায় 37,000 থেকে 55,000 কোটি টাকা আর্থিক ক্ষতি হয়। যানবাহনের গড় গতি নেমেছে ঘন্টায় মাত্র 5 কিলোমিটার। তারা ফেরত আসছে। এর ফলে দুটো সমস্যা, একটা হচ্ছে আমার যানজট তো বেড়ে যাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে হকারদের এই ব্যবস্থাপনা কখনোই হয়তো সম্ভব হবে না, কারণ তারা বুঝে গেছে যে ব্যবস্থাগুলো বা অভিযানগুলো হয় সেটা সাময়িক। দ্রুত এই সমস্যা সমাধান করে নগরীর বাসযোগ্যতা ফেরানোর আশ্বাস ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসকের। ফুটপাতকে ব্যবহার করে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমাদের কাছে তারা স্বীকারও করেছে, যেই কারণে আমরা তাদের সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আমরা একটা প্রপোজাল পাঠিয়েছি, ওদেরকে ওই রেজিস্ট্রেশন ফিজ অ্যান্ড আদার্স এটার ব্যাপারে অ্যাপ্রুভ হয়ে আসার পরেই আমরা সেটা দেয়া শুরু করব। তাদেরকে আমরা একটা সিস্টেমে আনতে চাই। তিলোত্তমা ঢাকার প্রাণ ফেরাতে কার্যকর উদ্যোগ কবে নেবে কর্তৃপক্ষ? অপেক্ষার সেই প্রহর ফুরায় না নগরবাসীর। ফুটপাত পথচারীর জন্য, সড়ক যানবাহনের জন্য এই মৌলিক ব্যবস্থাপনা কার্যকরভাবে নিশ্চিত করা গেলে রাজধানীর দীর্ঘদিনের যানজট ও জনভোগান্তি অনেকটাই কমে আসবে প্রত্যাশা নগরবাসীর। রিমো সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের 81তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। এ সফর ঘিরে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। রহমান, বাংলাদেশ 99। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তার সভাপতিত্বেই সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা বিশ্ব দরবারে বাংলাদেশকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। কূটনৈতিক ও দলীয় সূত্র জানায় 21 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউ ইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের অধিবেশনে অংশ নেয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠকে অংশ নিতে পারেন তিনি। 24 সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের তথ্য মতে নিউ ইয়র্কের কর্মসূচি শেষে 25 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। এরপর 26 থেকে 28 সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর সান ফ্রান্সিসকো সফর ঘিরে ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। সেখানকার প্রযুক্তি ও উদ্ভাবনের অন্যতম কেন্দ্র বে এরিয়ায় বসবাস করেন বহু বাংলাদেশি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সম্পৃক্ত করতে প্রধানমন্ত্রীর এ সফর বলে জানা গেছে। তাকে স্বাগত জানাতে নাগরিক সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন চলছে। জনগণের মাঝে এবং নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটা মাইল ফলক হয়ে দাঁড়াবে এই অনুষ্ঠানটা। সার্বিক পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর 8 থেকে 10 দিনের হতে পারে। সফরের সময়সূচি ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করতে কাজ চলছে। তবে প্রেস সচিব সালেহ শিবলি জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা রয়েছে, তবে চূড়ান্ত সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। জাতিসংঘের এবারের অধিবেশন বাংলাদেশের জন্য এক গৌরবময় ও বিরল কূটনৈতিক দৃশ্যপট
তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে আগ্রহী নয় জামাত। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার কর্তৃত্ববাদী হয়ে উঠেছে বলে অভিযোগ তার। শিক্ষাঙ্গনগুলোতে সংঘাতের ঘটনায় ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা তার। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংসদ সদস্যদের ভোটে আগামী 20 আগস্ট নির্বাচিত হবেন রাষ্ট্রের নতুন অভিভাবক। এর আগে হবে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও চূড়ান্তকরণ। মনোনয়নপত্র দাখিলের তারিখ হচ্ছে 13 আগস্ট 2026। প্রধান বিরোধী দল হিসেবে রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনীত করার সুযোগ থাকলেও নানা কারণে কাউকে মনোনয়ন দিতে আগ্রহী নয় জামায়াত। সময় সংবাদের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একটা অপোজিশন থাকার পরও যখন সরকারি দল মেজরিটি যাদের ভোটে প্রেসিডেন্ট হবে তারা যদি ফিল না করে যে না আমরা অপোজিশনের সাথে একটু কথা বলি, তো একেবারে যেচে পড়ে আর যে আমরা জানি যে আমাদের দেওয়া প্রার্থী এখানে জিতবে না, তো ইচ্ছে করে অপমানিত হওয়ার জন্য, আমাদের পরাজিত হওয়ার জন্য আরেকটা নির্বাচনের জন্য এত আগ্রহ দেখানোর মধ্যে আমরা খুব একটা কিছু সৌন্দর্য গণতন্ত্রের আছে বলে সমীচীন মনে করি না। যে যদি ওনারা আলোচনা করতেন যে আসেন সবাই মিলেঝিলে একটা প্রার্থী দিই, যদি বলতেন, তা সে যদি তো হয়নি, যদি তো নদীতে চলে গেছে, নিজেরাই তো নিয়ে গেছে প্রথমে স্ট্যান্ডিং কমিটি, পরে নিয়ে গেছে প্রাইম মিনিস্টারের কাছে। দলটির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, শিক্ষাঙ্গন থেকে জাতীয় রাজনীতি সব জায়গায় প্রকাশ পাচ্ছে কর্তৃত্ববাদী চরিত্র। রাষ্ট্র সংস্কার না হওয়ায় ফ্যাসিবাদ পুনরুত্থানের শঙ্কা মিয়া গোলাম পরোয়ারের। আমরা আশা করেছিলাম যে অন্তত ক্যাম্পাসের ছাত্রদের হোক বা রাজনীতির মাঠে মূল রাজনৈতিক দলে দলে হোক, অন্তত ফিজিক্যাল মারামারি, হামলা, আক্রমণ, আহত, ব্যাড কালচার থেকে হয়তো নতুন বাংলাদেশে আর আমরা যাবো না। এমনি রাজনৈতিক বিতর্ক হবে, রাস্তাঘাটে হবে, পার্লামেন্টে হবে, বক্তৃতায় হবে, গায়ে হাত দেওয়ার রাজনীতি হয়তো এই শেষ হয়ে গেল মনে হয়, যেটা আগে হয়েছে। কিন্তু আবার তো ওনারা স্টার্ট করেছে ভিন্ন মত, দমন পীড়ন, দলীয়করণ মুক্ত, এটা হতে গেলে ওই সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন। এই জন্য রাজনীতিতে সহ অবস্থানের এই সৌন্দর্য রাখতে গেলে আমাদেরকে মূল গোড়ায় ফিরে আসতে হবে, যে আমাদের রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করতে হবে। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন হলে রাষ্ট্র কাঠামোর সংস্কার সহ রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত হবে বলেও জানান জামায়াত সেক্রেটারি। ওনারা আরেকটা হাসিনা হয়তো তৈরি হতে চান, তো এই কারণে ওনারা গণভোট আর মানেন না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। মাদক চোরাচালানে এবার বিশেষ একটি জ্যাকেট ব্যবহার করছে কারবারিরা। একটি জ্যাকেটে 18টি চেম্বার করে সেগুলোতে মাদক ভরে পরিবহন করছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায়। সম্প্রতি বিশেষ সেই জ্যাকেটে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ 4 মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। চক্রটির একটি দল ভারত থেকে ফেন্সিডিল এনে চাঁপাইনবাবগঞ্জ মজুত করে। আরেক দল দূরপাল্লার বাসে স্বামী স্ত্রী পরিচয়ে যাত্রী সেজে সেই জ্যাকেট করে ঢাকায় এনে অন্য চক্রের কাছে পৌঁছে দেয়। মাসুদুর রহমানের রিপোর্ট। যাত্রীবাহী বাসে মাদকের বড় চালান আসছে এমন গোপন তথ্যে রাজধানীর মহাখালীতে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির গোয়েন্দা দল। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ন্যাশনাল ট্রাভেলস নামের একটি বাস থামিয়ে চলে তল্লাশি। সন্দেহজনক এক নারী সহ 3 জনকে আটক করা হয়। 2 পুরুষের ব্যাগ তল্লাশি করে মেলে ফেন্সিডিল, নারীর কাছ থেকে উদ্ধার হয় বিশেষ একটি জ্যাকেট, সেটিতেও মেলে মাদক। 3 জনকে জিজ্ঞাসাবাদে জানা যায় এদের আরেক সদস্য আসছে আরেকটি বাসে। এবার দেশ ট্রাভেলস নামের আরেকটি বাস থামিয়ে চক্রের আরেক নারী সদস্যকে আটক করে, তার কাছ থেকেও মেলে একই জ্যাকেট, সেটি থেকে উদ্ধার হয় ফেন্সিডিল। আমার শরীরে যে জ্যাকেটটি দেখা যাচ্ছে এটি মোটেও সাধারণ কোনো জ্যাকেট নয়। মাদক কারবারিরা খালি গায়ে এই জ্যাকেট পরিধান করে ওপরে পোশাক পরে ভেতরে সুকৌশলে মাদক পরিবহন করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল যখন এই জ্যাকেটটি উদ্ধার করে তারা অবাক হয়েছিল, কেননা এর ভেতরে সুকৌশলে এভাবেই থরে থরে সাজানো ছিল ফেন্সিডিল। ডিএনসি জানায় গ্রেফতার নাসিরুল এই চক্রের প্রধান, ফাহিম, জুলেখা, নাসরিন তার সহযোগী। তারা 3 থেকে 4 বছর ধরে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে বিশেষ জ্যাকেটের সাহায্যে মাদক পরিবহন করে আসছিল। বিশেষ প্রকারের জ্যাকেট প্রস্তুত করে দেয় তারা, এবং ওই জ্যাকেটে 18 থেকে 20টি চেম্বার থাকে। প্রত্যেক চেম্বারে তারা 3 থেকে 4টি ফেন্সিডিল এরকম তারা কনসিল করতে পারে। তারা অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে আপনার বাসে আসে, এটা আসলে কোনোভাবে বোঝার যায় না আসলে যে তারা এখানে মাদক পরিবহন করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা
মোবাইল ফোন বন্ধ করে তারা এই মাদকগুলো পরিবহন করে। চক্রটি মূলত 3টি ভাগে বিভক্ত। একটি দল ভারত থেকে ফেন্সিডিল এনে চাঁপাইনবাবগঞ্জে মজুত করে, আরেক দল প্রতি পিস 1.5 থেকে 2,000 টাকায় সেটি কিনে দূরপাল্লার বাসে স্বামী স্ত্রী পরিচয়ে যাত্রী সেজে বিশেষ জ্যাকেটে করে ঢাকায় এনে অন্য একটি দলের কাছে 3 থেকে 3,500 টাকায় বিক্রি করে। ঢাকার সেই চক্র খুচরায় বিভিন্ন দামে রাজধানীতে বিক্রি করে। 3টা নেটওয়ার্ক আছে এখানে। একটা চক্র তাদের যে ভারতীয় যে সীমান্ত আছে, সীমান্ত থেকে তারা বাংলাদেশি ফেন্সিডিল তারা এখানে পাচার করে। ঢাকায় যে ব্যবসায়ী যারা আছে তাদের সাথে তারা যোগসাযোগ করে তারা এই নেটওয়ার্কটি আসলে এস্টাবলিশ করেছিল। চক্রের ঢাকা ও চাঁপাইনবাবগঞ্জের সদস্যদের ধরতে অভিযানে ডিএনসি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে কোনোভাবেই কমছে না মাদকের বিস্তার। অভিযানের মুখে প্রতিনিয়তই কৌশল আর জায়গা পাল্টে চলছে রমরমা বাণিজ্য। এরই মধ্যে 49 জন শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকা করে অভিযানে নেমেছে পুলিশ। আর মাদকের হটস্পট বস্তিগুলো উচ্ছেদ করে বিনোদন কেন্দ্র বানাতে চায় সিটি কর্পোরেশন। মোহাম্মদ আরিফের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। হাত বাড়ালেই মিলছে ভয়ঙ্কর মরণ নেশা। শিল্পনগরী টঙ্গীর সবচেয়ে বড় এই মাদকের হাট বসেছে তুরাগ নদীর তীর ঘেঁষে। নৌপথ ব্যবহার করে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক নিয়ে আসছে এখানে। আর এখানকার ক্রেতা মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ স্থানীয়রা। গাজীপুরে মাদক বাণিজ্যের এমন চিত্র দীর্ঘদিনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজও করছে পুলিশ। সম্প্রতি মাজার বস্তিতে দফায় দফায় অভিযানে বিদ্যুৎ, ইন্টারনেট, পানির সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বন্ধ করা হয়েছে সুড়ঙ্গ পথগুলো। তবু নিয়ন্ত্রণে নেই মাদক ব্যবসা। সন্ধ্যার সময় দেখি যে এই জায়গার থেকে যে একটা লম্বা সিরিয়াল ধরে আপনার একবারে ওই মাথা পর্যন্ত বাবা বেচে, গাঞ্জা বেচে। দেশের সবচেয়ে বড় এই মাদকের স্পটের কিছু অংশের নিয়ন্ত্রণ এখন পুলিশের হাতে। তবে অভিযানের মুখে ধরাছোঁয়ার বাইরে থাকা মাদক কারবারিরা রূপ বদলেছে তাদের কৌশলের। বস্তি থেকে উচ্ছেদের পর একদল আশ্রয় নিয়েছে সড়কের বিআরটি লেনে, আরেক দল ছড়িয়ে গেছে আবাসিক এলাকাগুলোতে। সড়কের ওপর সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ বসিয়ে দিনরাত চলছে রমরমা ব্যবসা। বলা চলে সবসময় ওরা এখানে নেশা পানিতে ব্যস্ত থাকে। মাদক তো বিক্রি করে, এখানেও দেখা যাচ্ছে অনেক বিশৃঙ্খলা করে। গত 1 মাসে টঙ্গীতে 50 জনেরও বেশি মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তবু ধরাছোঁয়ার বাইরে শীর্ষ ব্যবসায়ীরা। সম্প্রতি 49 জন শীর্ষ মাদক কারবারির তালিকা করে অভিযানে নেমেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ঢাকার নামে আমরা দেখতে পেলাম যে জমির যে খতিয়ান, তাদের সাথেও আমাদের পুলিশ কমিশনার মহোদয় কথা বলেছেন। আশা করি অপরাধীরা আছে, তাদেরকে উচ্ছেদ করার কার্যক্রম পরিচালনা করবেন। আমরা সব ধরনের সহযোগিতা করবো, আমরা আছি, পাশে আছি। জায়গা জটিলতার স্থায়ী সমাধান চায় গাজীপুর সিটি কর্পোরেশনও। এরই মধ্যে রাজককে দেয়া হয়েছে আনুষ্ঠানিক বার্তাও। আমরা এগুলোকে উচ্ছেদ করে এখানে সৌন্দর্য বর্ধনের কাজ করব। এটা ওই টঙ্গী শহরের মানুষ, সেখানে ওয়াকওয়ে থাকবে, সেখানে ব্রেঞ্চ থাকবে, সেখানে গার্ডেন থাকবে। বিষয়টি নিয়ে রাজকের ঢাকার উত্তরা অফিসে যোগাযোগ করলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। নিরপেক্ষভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি করে সমন্বিত ও কঠোর অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কক্সবাজারকে মাদক চোরাচালানের অন্যতম প্রধান রুট উল্লেখ করে তিনি বলেন, ইয়াবা পাচার ও মাদকের বিস্তার রোধে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সড়কে যৌথ বাহিনীর নতুন ক্যাম্প, নদী ও সমুদ্র পথে নৌবাহিনী ও কোস্টগার্ডের নজরদারি জোরদার করা হবে। মোহাম্মদ ফরাজা ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজতিন রুবেল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের পর এবার কক্সবাজারে অনুষ্ঠিত হল মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা। সবার সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, নিরপেক্ষভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা তৈরি করে তাদের বিরুদ্ধে সমন্বিত ও কঠোর অভিযান পরিচালনা। মাদক চোরা কারবারি, মাদক ব্যবসায়ী যারা মূল হোতা, তাদের একটা নির্মূল তালিকা, সেই টাস্কফোর্স কমিটি সেটা করবে। মাদক চোরাচালান ঠেকাতে কক্সবাজার টেকনাফের সড়কপথে যৌথ বাহিনীর নতুন ক্যাম্প স্থাপন এবং নদী ও সমুদ্রপথে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পের অচল সিসিটিভি ক্যামেরাগুলো সচল করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপহরণের সঙ্গে মাদক কারবারিদের সম্পৃক্ততার তথ্য মিলেছে। নদী পথে বা সমুদ্র পথে যে মাদক চোরাচালান হচ্ছে, মাদক দ্রব্য আসছে, সে সমস্ত রুটে
নেভি এবং কোস্টগার্ডের টহল জোরদার করার জন্য যা যা ব্যবস্থা নেয়ার সেটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি, সেই ব্যবস্থা নেওয়া হবে। রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে ক্লোজ সার্কিট ক্যামেরা এখন কার্যকর নাই অথবা নষ্ট হয়েছে, সেগুলো পুনরায় স্থাপনের ব্যবস্থা করব। এছাড়া মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কার্যকর করতে জেলা পর্যায়ে ল্যাবরেটরি, মালখানা ও হাজতখানা স্থাপন এবং গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ঘোষণাও এসেছে সভা থেকে। আলাদা ল্যাবরেটরি স্থাপন করা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মেহেরপুর সীমান্ত দিয়ে 5 জনকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির বাধায় ব্যর্থ হয়েছে। বিজিবি জানায় ভোর 4টার দিকে ভারত থেকে কাঁটাতারের সীমান্ত এলাকার এপারে গাংনী উপজেলার ধলা বিওপি এলাকায় বেশ কয়েকজনকে আসতে দেখা যায়। এ সময় তাদের বাধা দেয় বিজিবি। পরে তারা ভারতীয় ভূখণ্ডে অবস্থান নেয়। অনুপ্রবেশকারীদের মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী রয়েছেন। সীমান্তে বাংলাদেশ অংশে ধলা বিজিবি বিওপি এবং ভারত অংশে বারৈপোতা বিএসএফ ক্যাম্প অবস্থিত। সিলেটে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 8 জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে ওসমানী নগরের তাজপুর এলাকায় ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাসের বেঙ্গল পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 8 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে 7 জন ইউনিক পরিবহনের যাত্রী। বেঙ্গল পরিবহনের বাসটি ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। সিলেটে 2 বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল 8 জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ওসমানী মেডিকেলে আছেন সহকর্মী অপু বণিক। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, আজকে সিলেটে মর্মান্তিক একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনায় কিন্তু 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 8 জনের প্রাণ গিয়েছে এবং সর্বশেষ তথ্য যদি জানিয়ে রাখতে চাই, আমরা কিছুক্ষণ এই মুহূর্তে আমরা খবর পেয়েছি যে একটি বাচ্চা শিশুর মৃত্যু হয়েছে। এই যদি সব মিলে বলা যায় যে এই 2টি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোটামুটি এখন অবধি পর্যন্ত 9 জনের মৃত্যুর খবর কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে আছি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে কর্তব্যরত চিকিৎসকরা যারা রয়েছেন তারা কিন্তু বিষয়টি কিন্তু তদারকি করছেন এবং যখন ঘটনাটি ঘটে সেটি হচ্ছে ঠিক ভোর 7টায় কিন্তু 2টি বাস, বেঙ্গল এবং ইউনিক পরিবহনের মুখোমুখি 2টি বাস, যে 2টি বাসের কিন্তু সংঘর্ষ হয়েছিল। আপনারা জানেন যে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেনের কাজ কিন্তু চলমান রয়েছে এবং বিশেষ করে এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রচুর স্বজনরা রয়েছেন যারা মারা গিয়েছেন। এই যে পরিবারগুলো, এই পরিবারের স্বজনরা কিন্তু রয়েছেন এবং এখানে মূলত একটা মুহুর্মুহ অবস্থা সৃষ্টি হয়েছে এবং এই মুহূর্তে ইমার্জেন্সি যে ক্যাজুয়ালিটি যে বিভাগটি রয়েছে উসমানী মেডিকেল কলেজের, এই উসমানী মেডিকেল কলেজের ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি বিভাগের ঠিক সামনে আমরা কিন্তু এখানে অবস্থান করছি। যদি একটু জানিয়ে রাখতে চাই, আসলে এই যে ঢাকা সিলেট মহাসড়কের যে অবস্থা, সেই অবস্থার কারণেই কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে এমনটাই মনে করছেন এখানকার স্থানীয়রা। এবং পুলিশের সাথে যেমনটি কথা বলেছিলাম আমরা, পুলিশ জানিয়েছিল যে ঢাকাগামী ইউনিক পরিবহন একটি বাসের সঙ্গে কিন্তু বেঙ্গল পরিবহনের যে একটি বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে কিন্তু ইউনিক বাসের যে যাত্রীরা ছিলেন এদের মধ্যে থেকে প্রায় 8 জন নিহত হয় এবং এই 8 জন নিহত হওয়ার পরবর্তীতে কিন্তু আমরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা এসে যতটুকু জানতে পেরেছি, ঠিক এই মুহূর্তে যে 5 বছরের একজন শিশু যে সে মারা গিয়েছে এবং এই মারা যাওয়াতে কিন্তু মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 9 জনে। মূলত দুর্ঘটনা ঘটার পরই কিন্তু স্থানীয় যারা ছিল, স্থানীয় এবং ফায়ার সার্ভিসের পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু আহত এবং নিহতদের উদ্ধার করেই কিন্তু দ্রুত উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তাদেরকে প্রেরণ করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকলেও কিন্তু এখানকার যারা ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি বিভাগের যারা রয়েছেন তারা কিন্তু আসলে আপ্রাণ চেষ্টা
চালিয়ে যাচ্ছেন। যেমনটি আমরা বলছিলাম, এখানকার কর্তব্যরত চিকিৎসক যারা বলছিলেন যে আসলে বেগতিকভাবেই কিন্তু যেহেতু মুখোমুখি সংঘর্ষের এই ঘটনাটি ঘটেছে, যেহেতু মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে, তো এই ঘটনা ঘটার কারণেই কিন্তু ভোর 7টার দিকে কিন্তু এই ঘটনাটি ঘটার পরে 7 জন কিন্তু স্পটে নিহত হয় এবং পরবর্তীতে কিন্তু 8 জন এবং ঠিক কিছুক্ষণ আগে কিন্তু প্রায় 5 বছর বয়সী একটি শিশুর কিন্তু মৃত্যু হয় এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 9 জনে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া কিন্তু চলমান রয়েছে এবং এখানকার যারা আত্মীয়স্বজন রয়েছে তারাও কিন্তু এখানে আসছে। তো এই ছিল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিলেট মহাসড়কের যে মুখোমুখি বাস দুর্ঘটনার একদম সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে চুক্তি চূড়ান্তের পথে ইরান ও ওমান। 7 দিনের জন্য জলপথ খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুদেশ। প্রস্তাবিত চুক্তিতে শত্রু দেশগুলোর জাহাজ চলাচলে তেহরানের নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্র অবরোধ জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী আবার চালুর উদ্যোগ নিয়েছে ইরান ও ওমান। 7 দিনের জন্য প্রণালীটি খুলতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল হাদাত ও আল আরাবিয়া। এ বিষয়ে তেহরানের অনুমোদন মিললে কয়েকদিনের মধ্যে ঘোষণা আসতে পারে। এদিকে ইরানের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে অবরোধ কার্যকর রাখতে 49টি বাণিজ্যিক জাহাজকে ইরানি বন্দর এড়িয়ে অন্য পথে পাঠানো হয়েছে। এছাড়া 2টি জাহাজ অচল করে দেওয়ার পাশাপাশি আরও 2টি জাহাজে তল্লাশি চালানোর কথাও জানিয়েছে তারা। ইরান যুদ্ধের 6 মাসের মাথায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডার নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ট্রুথ সোশ্যালে যুদ্ধ খুব ভালোভাবে এগোচ্ছে দাবি করে গোলাবারুদের ঘাটতির খবরকে ভুয়া বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষের প্রক্রিয়া ধীরগতির জন্য ইরানের বিভক্ত রাজনৈতিক ব্যবস্থাকে দায়ী করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে তিনি বলেন, ইরানে এক পক্ষ যুদ্ধের অবসান চাইলেও আরেক পক্ষ সংঘাত চালিয়ে যেতে চায়। এদিকে ইরানে সরকার পরিবর্তনের পরিকল্পনা ব্যর্থ হওয়ায় মোসাদের 2 শীর্ষ কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম। নাসরিন রুমি, সময় সংবাদ। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সরকারি বাহিনীর অন্তত 30 জন সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলের মারিব ও হাদ্রামাউত প্রদেশে একাধিক সামরিক শিবিরে এই হামলা চালানো হয়। ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী এই ঘটনাকে বিশ্বাসঘাতকতাপূর্ণ হামলা বলে নিন্দা জানিয়েছেন। দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মিশন এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে। এদিকে হুথিদের দাবি, তারা সৌদি আরব সমর্থিত বড় ধরনের সামরিক সমাবেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বেপরোয়া গতিতে ওভারটেক, 2 বাসের সংঘর্ষে সিলেটে ঝরল 9 প্রাণ। বগুড়ায় বাসের নিচে পিষ্ট হয়ে নিহত 7, আহত অন্তত 15। সড়ক অবরোধ করে বিক্ষোভ। ফুটপাতের গণ্ডি পেরিয়ে মূল সড়কে অস্থায়ী দোকানপাট, অনেক গুরুত্বপূর্ণ রাস্তার অর্ধেকই বেদখল। চলাচলের পথ সংকুচিত হওয়ায় বাড়ছে যানজটের ভোগান্তি। এবং রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিতে আগ্রহী নয় জামাত। সনদ বাস্তবায়ন না করায় সরকারের কর্তৃত্ববাদী হয়ে ওঠার অভিযোগ। শিক্ষাঙ্গনে সংঘাতে ফ্যাসিবাদ উত্থানের শঙ্কা। এ ছিল সময় সংবাদে। এরপরে সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন মনির হোসাইন। ধন্যবাদ আলিশা আপনাকে। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।